নমস্কার। কেয়ার সলিউশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। রেলওয়ের আগত পরীক্ষাগুলোর কথা ভেবে আমরা তোমাদেরকে প্রতিনিয়তই জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের পরমাণু গঠনের ২য় ক্লাস। আগের ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। ঠিক আছে? আজকে আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। আজকে আমরা শুরু করছি যোজ্যতা দিয়ে। যোজ্যতা কি জিনিস? দেখো, যোজ্যতার সংজ্ঞা যদি বলা হয় তাহলে দুটি মৌলের পরস্পর যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষমতাকে যোজ্যতা বলে। ঠিক আছে? কিন্তু এটা ছাড়াও আমরা যোজ্যতাকে বিভিন্ন ভাবে নির্ণয় করতে পারি। যেমন একটা পদ্ধতি হচ্ছে কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকেও কিন্তু যোজ্যতা বলে। একটা যদি উদাহরণ দিয়ে দিই, দেখো, ধরো H2O। ঠিক আছে? এখানে অক্সিজেন কটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে? হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা হয়ে যাবে কত? ঠিক আছে? আচ্ছা, সেই সংখ্যা দিয়ে হাইড্রোজেনের সঙ্গে যোজ্যতা নির্ণয় করা হয়। আচ্ছা, পর্যায় সারণী যদি তোমরা দেখো, পর্যায় সারণীতে অনেকগুলো নিষ্ক্রিয় মৌল পাবে। সেই সমস্ত নিষ্ক্রিয় মৌল কি করে? অন্য কোনো মৌলের সঙ্গে তারা কোনো বিক্রিয়া করে না। সেই সমস্ত মৌলের আমাদের যোজ্যতাগুলো কত হবে? শূন্য ধরো। ঠিক আছে? এবারে এই যোজ্যতাগুলোকে কিভাবে নির্ণয় করব আমরা সেটা দেখো। অনেক তো আমাদের মৌল রয়েছে। তো একটা তার পদ্ধতি রয়েছে কিভাবে আমরা যোজ্যতাগুলোকে নির্ণয় করতে পারি। এবং যোজ্যতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন দুটো মৌল বিক্রিয়া করবে তখন নতুন কোন যৌগ তৈরি হবে তা কিন্তু এই যোজ্যতার উপর নির্ভর করে। যোজ্যতাগুলো জানলে তোমরা বলতে পারবে অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করলে কোন যৌগ তৈরি হবে এবং তার রাসায়নিক সংকেত কিভাবে হবে। তাহলে যোজ্যতা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা যোজ্যতাগুলো জানবো, দেখো। দেখো, এখানে একটা মৌলের ১ থেকে ৩০ পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে আমাদের মৌলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি করেছি? পারমাণবিক সংখ্যা দিয়েছি এবং তাদের ইলেকট্রন বিন্যাস দিয়েছি। এখান থেকেই কিন্তু আমরা যোজ্যতাগুলো নির্ণয় করতে পারবো। দেখো কিভাবে যোজ্যতাগুলো নির্ণয় করা হয়। প্রথমটা একটু বলি। প্রথমে হচ্ছে রয়েছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? ১। ঠিক আছে? তার একটি মাত্র ইলেকট্রন রয়েছে এবং সেই একটি মাত্র ইলেকট্রন কি হবে? না প্রথম কক্ষ অর্থাৎ কে কক্ষে চলে যাবে। দেখো এখানে কে, এল, এম, এন পরপর এরকম কক্ষগুলো তো রয়েছে। সাধারণত কে কক্ষে কি হয়? না প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকে। ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকবে? কে কক্ষে দুটো ইলেকট্রন থাকবে। এল কক্ষে সর্বাধিক ৮টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে? আচ্ছা, এম কক্ষে কটা থাকবে? এম কক্ষেও কিন্তু ৮টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে? এন কক্ষে এর বেশি ১৮টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে কি বললাম? হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন, সেটি প্রথম কক্ষে আছে। হাইড্রোজেন কি করে? অন্য আরেকটা ইলেকট্রন গ্রহণ করে এই কক্ষটাকে, ঠিক আছে? সেই জন্য কি করে? হাইড্রোজেনের যোজ্যতা কত হয়ে যাচ্ছে? ১। হিলিয়াম দেখো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? ২। প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আছে অর্থাৎ এর প্রথম কক্ষটা কি হয়ে গেল? ভর্তি হয়ে গেল। তাহলে এই নতুন কোনো ইলেকট্রন দানও করবে না, ইলেকট্রন গ্রহণও করবে না। সেই জন্য হিলিয়ামের ক্ষেত্রে যোজ্যতা কত হয়ে যাবে? হিলিয়ামের যোজ্যতা হচ্ছে 0। যদি লিথিয়াম দেখো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? ৩। কিভাবে ইলেকট্রন বিন্যাস হবে? প্রথম কক্ষে দুটো, তারপরের কক্ষে একটা ইলেকট্রন চলে এলো। এবারে লিথিয়াম সাধারণত কি করে? এই যে বাইরের একটা ইলেকট্রন ও সহজেই অন্য কাউকে ছেড়ে দিতে পারে এবং তার ফলে এর যোজ্যতা হয়ে যায় কত? ১। এবার দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন ৩, ৪, ৫ এদের পারমাণবিক সংখ্যা পরপর ঠিক একই রকম ভাবে এদের বাইরের কক্ষে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলোকে সহজে ছেড়ে দেয়। দিয়ে কি করে? তারা তাদের অষ্টক গুলো পূর্তি করতে পারে। এই জন্য দেখো এদের যোজ্যতা গুলো কিন্তু এইভাবে। কার্বনের দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে ৬। তাহলে ৬ এর যদি ইলেকট্রন বিন্যাস করো দেখো ২,৪ অর্থাৎ প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, তারপরের কক্ষে ৪টে ইলেকট্রন। কার্বন কি করে? অন্য কোনো একটা মৌলের ৪টে ইলেকট্রনের সঙ্গে একটা ইলেকট্রন জোড় গঠন করে। দিয়ে কি করে? এই এল কক্ষটাকে পূর্ণ করতে পারে। যেহেতু অন্য ৪টে ইলেকট্রনের সঙ্গে বন্ধন করে তাহলে কার্বনের ক্ষেত্রে যোজ্যতা হয়ে যাবে কত? ৪। নাইট্রোজেনের দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? ৭। তাহলে ৭ যদি হয় তার মানে এর ক্ষেত্রে বাইরের কক্ষে ৭টা ইলেকট্রন আছে। তাহলে এই ৭টা ইলেকট্রন কিভাবে থাকবে? প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, তারপরের কক্ষে ইলেকট্রন। এই নাইট্রোজেনের ক্ষেত্রে ৫টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার থেকে অন্য কোনো
মৌল থেকে ৩ টে ইলেকট্রন গ্রহণ করা অনেক বেশি সহজ। ঠিক আছে? এইজন্য ও কি করে ৩ টে ইলেকট্রন গ্রহণ করে এবং এই অষ্টক মানে এই যে এল কক্ষ এটাকে পূর্ণ করতে পারে। এইজন্য নাইট্রোজেনের যোজ্যতা হয়ে যাবে কত? ৩। অক্সিজেনের একই রকম ভাবে যোজ্যতা হয়ে যাবে কত? ২। ফ্লুরিনের ক্ষেত্রে যোজ্যতা হয়ে যাবে ১। ঠিক আছে? ফ্লুরিনের যোজ্যতা কত হয়ে যাবে? ফ্লুরিনের যোজ্যতা হয়ে যাবে ১। নিয়ন, নিয়ন হচ্ছে কি? নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। দেখো এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? ১০ এবং এর ইলেকট্রন বিন্যাস কি? প্রথম কক্ষে আছে ২ টো ইলেকট্রন, তারপরের কক্ষে রয়েছে কত? ৮ টা ইলেকট্রন। তাহলে এই কক্ষটাও ভর্তি, কে কক্ষ ভর্তি, এল কক্ষও ভর্তি। তাহলে নিয়নের ক্ষেত্রে যোজ্যতা কত হয়ে যাবে? ০। সোডিয়াম, সোডিয়ামে দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে ১১। তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? ২, ৮, ১। প্রথম কক্ষে ২ টো, তারপরের কক্ষে ৮, তারপরে ১। সোডিয়াম কি করে? এই বাইরের যে ইলেকট্রন এটা সহজেই ছেড়ে দিতে পারে। দিয়ে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করতে পারে। ঠিক আছে? এবং সোডিয়ামের যোজ্যতা কত হয়ে যাবে? ১। ঠিক একই রকম ভাবে ম্যাগনেসিয়াম তার বাইরের কক্ষের ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। ম্যাগনেসিয়ামের যোজ্যতা হয়ে যাবে কত? ২ এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যোজ্যতা হয়ে যাবে কত? সিলিকনের ক্ষেত্রে কি হবে? বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে ৪ টে। ও কি করবে? অন্য কোনো একটা মৌলের ৪ টে ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন জোড় তৈরি করবে এবং সেটাকে ব্যবহার করে ওর এম কক্ষটাকে ভর্তি। সেজন্য সিলিকনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত? ৪। ঠিক আছে? ফসফরাসের ক্ষেত্রে কি হবে? ফসফরাসের ক্ষেত্রে ৫ টা ইলেকট্রন বাইরে কি করবে? অন্য একটা পরমাণু থেকে ৩ টি ইলেকট্রন গ্রহণ করতে পারে বা একটা বিশেষ বৈশিষ্ট্যের জন্য ফসফরাস মাঝে, মাঝেই ৫ টা ইলেকট্রনকেও ছেড়ে দিতে পারে। এইজন্য কি হয়? না, কখনো, কখনো ফসফরাসের ক্ষেত্রে দেখবে ৩,৫ এদের যোজ্যতা কত হয়? ৩,৫। ঠিক একই রকম ভাবে সালফারের ক্ষেত্রে দেখবে ২ ও হতে পারে, ৬ ও হতে পারে। আবার কখনো, কখনো ৪ ও হয় সালফারের যোজ্যতা। ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১৭। তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? ২, ৮, ৭ অর্থাৎ প্রথম কক্ষে ২ টো ইলেকট্রন, তারপরের কক্ষে ৮ টা ইলেকট্রন, তারপরের কক্ষে ৭ টা ইলেকট্রন। ঠিক আছে? কখনো, কখনো কিন্তু ইলেকট্রন বিন্যাস তোমাদের পরীক্ষায় দেয়। তখন এই পারমাণবিক সংখ্যাগুলো যদি মনে রাখতে পারো, সেভাবেই তুমি কোন কক্ষে কটা ইলেকট্রন থাকবে সেটা তুমি নির্ণয় করতে পারবে। সবসময় মনে রাখবে কে কক্ষে সর্বাধিক ২ টো ইলেকট্রন থাকবে, এল কক্ষে থাকবে ৮ টা, এম কক্ষে থাকবে ৮ টা। ঠিক আছে? আর চেষ্টা করবে ২০ অব্দি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো রয়েছে তাদের সংকেত এবং নাম এবং ক্রমবর্ধমান পর্যায়ে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে কি হয়? ইলেকট্রন বিন্যাস যেমন বের করতে পারবে এবং যোজ্যতাও বের করতে পারবে। ক্লোরিনের ক্ষেত্রে তাহলে বাইরের কক্ষে ৭ টা ইলেকট্রন ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করে এই অষ্টক পূর্তি করে। এইজন্য এর যোজ্যতা হয়ে যাবে কত? ১। আর্গনের ক্ষেত্রে দেখো ৩ টে কক্ষই ভর্তি আছে। তাহলে যোজ্যতা কত হয়ে যাবে? ০। ঠিক একই রকম ভাবে পটাশিয়াম আর ক্যালসিয়াম। পটাশিয়ামের দেখো বাইরের কক্ষে ১ টা ইলেকট্রন। কেন? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ১৯। তাহলে ইলেকট্রন বিন্যাস হয়েছে ২,৮, ৮, ১। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো বাইরের কক্ষে ২ টো ইলেকট্রন। এরা এই ২ টো ইলেকট্রন সহজেই ছেড়ে দিতে পারে। এইজন্য ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো হয়ে যাচ্ছে কত? ২ আর পটাশিয়ামের ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে ১। ঠিক আছে? এই গেল যোজ্যতা। এবারে যোজ্যতাগুলো কিভাবে আমরা ব্যবহার করি সেটা নিয়ে আমরা দেখব। ঠিক আছে? তার আগে একটা ছোট্ট জিনিস জেনে নাও যে বহু যোজ্যতা। বহু যোজ্যতা কি জিনিস? না একই মৌলের যখন একাধিক যোজ্যতা হয় তখন তাকে আমরা বলি কি? বহু যোজ্যতা। আমরা কি বলি? বহু যোজ্যতা। যেমন আমরা দেখলাম সালফারের ক্ষেত্রে ২ হতে পারে, ৪ হতে পারে, ৬ হতে পারে। তেমনি দেখো কপার, তামা। তামার ক্ষেত্রেও কিন্তু ১ বা ২ দুটোই হতে পারে যোজ্যতা। আয়রনের ক্ষেত্রে হতে পারে ২,৩ কিংবা টিন এর ক্ষেত্রে কিন্তু ২ বা ৪ দুটোই এর যোজ্যতা হতে পারে। ঠিক আছে? এরপর দেখো আয়ন। দেখো একটা পরমাণুর মধ্যে যে কটা প্রোটন থাকে সেই কটাই ইলেকট্রন থাকে। তাই পরমাণু কি হয়? নিস্তড়ি। কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করে সেই পরমাণু কিন্তু ইলেকট্রন গ্রহণও করতে পারে আবার কি ইলেকট্রন বর্জন করতে পারে। এবারে যখনই কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে বা বর্জন করছে তখন কি হয়ে যাচ্ছে? সে আয়নে পরিবর্তিত হয়ে যাচ্ছে। ঠিক আছে? আয়ন ২ প্রকারের হতে পারে। একটা হচ্ছে অ্যানায়ন, একটা হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়ন কি জিনিস? অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক আয়ন। কখন তৈরি হবে? দেখো ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে আমরা বলছি অ্যানায়ন। অ্যানায়ন কিভাবে তৈরি হবে? কোনো নিরপেক্ষ পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন ঠিক আছে? সে গ্রহণ করছে তখন তার কি হচ্ছে? ঋণাত্মক আধান প্রাপ্ত হচ্ছে।
কিন্তু গ্রহণ করছে, সরিয়ে নাও, গ্রহণ করছে। তার ফলে কি হয়? এটাকে আমরা বলবো অ্যানায়ন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে জিনিসটা। ধরো ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? দেখো আমরা ইলেকট্রন বিন্যাস একটু আগেই দেখেছি। 2,8,7 তিনটে ওর কক্ষ কে, এল আর এম। তাহলে এই যে বাইরের কক্ষ এটাকে ভর্তি করতে হবে। ও কি করে? বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে। দিয়ে এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো। এখন ওর পরমাণুতে যে প্রোটন আছে তার থেকে কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রনটা বেশি হয়ে গেল। এই জন্য ও কি হয়ে গেল? ঋণাত্মক তড়িৎগ্রস্ত, অর্থাৎ আমরা তাকে বলবো কি? অ্যানায়ন বলবো। ঠিক আছে? এবার দেখো, ঠিক একই রকম ভাবে আমরা দেখবো ক্যাটায়ন কাকে বলে। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। ধনাত্মক চার্জ কখন তৈরি হবে? কোনো একটা পরমাণু তার বাইরের কক্ষের ইলেকট্রনকে যখন ছেড়ে দিচ্ছে, তখন তার ইলেকট্রনের থেকে প্রোটনের সংখ্যা বেশি এবং তাকে আমরা বলছি ক্যাটায়ন। যেমন একটা উদাহরণ দিই, দেখো সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি পারমাণবিক সংখ্যা 11। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? 2,8,1, অর্থাৎ প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, তারপরের কক্ষে 8টা, তারপরের কক্ষে একটা। সোডিয়াম কি করে? এই যে বাইরের কক্ষের একটা ইলেকট্রন ও কি করে? এটাকে ছেড়ে দেয়। কিভাবে হয়? দেখো, ও ছেড়ে দিয়ে ধনাত্মক আধান বিশিষ্ট সোডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি করে। ঠিক আছে? কি তৈরি করে? সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে। তাহলে সোডিয়াম প্লাস আয়ন কি হয়ে গেল? একটা ক্যাটায়ন তৈরি হয়ে গেল। কেন ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়? না, সবসময় সমস্ত পরমাণু চায় সুস্থির হতে, অর্থাৎ বাইরের কক্ষ যেন ইলেকট্রন দিয়ে ভর্তি থাকে। সেই ইলেকট্রন দিয়ে পূর্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে কি হয়? পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, আবার কিছু কিছু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। সেইভাবেই আমরা আয়ন তৈরি হচ্ছে দেখতে পেলাম। আর দু রকমের আয়ন দেখতে পেলাম, একটা হচ্ছে অ্যানায়ন, একটা হচ্ছে ক্যাটায়ন। এবারে দেখো তড়িৎ যোজ্যতা কাকে বলে। কোন মৌলের ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে তড়িৎ যোজ্যতা। ঠিক আছে? দেখো, ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যৌগ গঠন করছে। কি হয় তড়িৎ যোজ্যতার ক্ষেত্রে? যে তড়িৎযোজী বন্ধন গঠিত হচ্ছে। কিভাবে হয়? এই আগের যে উদাহরণটা দিলাম সেটা দিয়ে দেখাই। ধরো সোডিয়াম এবং ক্লোরিন, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। সোডিয়াম কি করে? সোডিয়াম সাধারণত আমরা একটু আগে বললাম ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা আছে। ও কি করে? সোডিয়াম প্লাস তৈরি করলো আর একটা ইলেকট্রন ছেড়ে দিল। এই যে ইলেকট্রনটা ছেড়ে দিল, এই ইলেকট্রনটা গ্রহণ করে কে? ক্লোরিন। ক্লোরিন কি করলো? এই ইলেকট্রনটাকে গ্রহণ করে তৈরি করছে কি? Cl মাইনাস। তাহলে দেখো, এই যে সোডিয়াম আর ক্লোরিন এরা ইলেকট্রন ছেড়ে দিয়ে এবং গ্রহণ করে দুটো আয়ন তৈরি করছে। একটা হচ্ছে সোডিয়াম প্লাস, একটা ক্লোরিন মাইনাস। একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। এই যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পর বিপরীত আধান যুক্ত। আমরা সাধারণত জানি কি যে বিপরীত আধান হলেই একে অপরকে আকর্ষণ করবে। সেই বিপরীত আধান যুক্ত হওয়ার জন্য এরা কি করবে? একটা রাসায়নিক বন্ধন তৈরি করবে এবং বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে একটা যৌগ গঠন করবে, যে যৌগটাকে আমরা কি বলবো? তড়িৎযোজী যৌগ। এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস কি তৈরি করবে? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। একই রকম ভাবে তুমি যদি দেখো KCl, পটাশিয়াম ক্লোরাইড, এটাও কিন্তু একটা তড়িৎযোজী যৌগ। পটাশিয়াম কি করে? তার বাইরের কক্ষের একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পটাশিয়াম প্লাস তৈরি করে। আর ক্লোরিন কি করে? ক্লোরিন সেই বাইরের যে একটা এক্সট্রা ইলেকট্রন সেটাকে গ্রহণ করে নেয়। গ্রহণ করে কি করবে? তড়িৎযোজী যৌগ তৈরি করবে, Cl মাইনাস তৈরি করবে এবং তারপরে তৈরি হবে তড়িৎযোজী যৌগ। আবার দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম আর ক্লোরিন। ঠিক আছে? ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়? ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকে, বেশি থাকে দুটো ইলেকট্রন। তাহলে ক্যালসিয়ামের বাইরের কক্ষে যে দুটো ইলেকট্রন থাকে সেটা ছেড়ে দিয়ে ক্যালসিয়াম কি তৈরি করবে? প্লাস প্লাস তৈরি করবে এবং দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। ক্লোরিন কি করে? ক্লোরিন তো একটা ইলেকট্রন নিল, তার একটা বাইরের কক্ষ ভর্তি হয়ে গেল। তাহলে একটা ক্লোরিন দিয়ে তো দুটো ইলেকট্রন গ্রহণ করতে সম্ভব হবে না। তখন কি করে? আরো একটা ক্লোরিন চলে আসে, সে এই এক্সেস যে ইলেকট্রন, একটা ইলেকট্রন এই ক্লোরিনটা গ্রহণ করছে প্রথম ক্লোরিন, আর আরেকটা ইলেকট্রন সেকেন্ড ক্লোরিনটা গ্রহণ করছে। গিয়ে কি তৈরি করছে? যে দুটো Cl মাইনাস। এবং তার ফলে কি হয়? যে যৌগটা তৈরি হবে, তৈরি হয়ে যাবে হচ্ছে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। অর্থাৎ আমরা যদি যোজ্যতা জানতে পারি তাহলে কিন্তু কোন কোন যৌগ তৈরি হবে সেগুলো কিন্তু আমরা সহজেই করতে পারবো। ঠিক আছে? এই সমস্ত যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলোকে আমরা
তড়িৎযোজী যৌগ বলবো। কেন? এই সমস্ত যৌগগুলো তড়িৎযোজ্যতার মাধ্যমে গঠিত হয়েছে। ঠিক আছে? এরপর দেখো সমযোজ্যতা। কিছু কিছু মৌল আছে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে না। এইরকম দুটো মৌল যখন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়, তারা একটা বিশেষ পদ্ধতিতে যুক্ত হয়। কিভাবে? না, দুটো মৌল ইলেকট্রন ডোনেট করে এবং তারা একটা ইলেকট্রন জোড় গঠন করে। এই যে ইলেকট্রন জোড়, এটা একটা ইলেকট্রন বন্ধন। এরা দুজনেই যখন তাদের প্রয়োজন হয় তারা নিজেরা ব্যবহার করতে পারে এবং তার ফলে এই যে যোজ্যতা, এটাকে আমরা বলবো সমযোজ্যতা, এবং যে যৌগটা তৈরি হয় তাকে আমরা বলবো সমযোজী যৌগ। দেখো সংজ্ঞাগুলো: কোন মৌল একই বা অন্য মৌলের পরমাণুর সঙ্গে ইলেকট্রন ভাগ করে যে স্থিতিশীল অবস্থা তৈরি করে তাকে আমরা কি বলবো? সমযোজ্যতা। কি বলবো আমরা? সমযোজ্যতা। সমযোজী বন্ধন কি? না, সমযোজী বন্ধন হলো এমন এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে পরমাণু সমূহ তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের বা ভাগাভাগির মাধ্যমে আবদ্ধ থাকে। ঠিক আছে? তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে আবদ্ধ থাকে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের আমাদের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে কি হয়? 2,6। ঠিক আছে? ধরো একটা অক্সিজেন গ্যাস তৈরি হবে। কি হবে? না, দুটো অক্সিজেন বিক্রিয়া করবে। এখন এরও বাইরের কক্ষে, প্রথম অক্সিজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন। ঠিক আছে? আমরা যদি একটা শুধু বাইরের কক্ষটাকে নিই, ধরো, তাহলে বাইরের কক্ষে দেখো 6টা ইলেকট্রন আছে। কিভাবে আছে? এক, যদি আমি ভাবে ধরো 6টা ইলেকট্রন রয়েছে অক্সিজেনের ক্ষেত্রে। এই অক্সিজেনের ক্ষেত্রে একই রকম ভাবে 6টা ইলেকট্রন রয়েছে। দেখো, কিন্তু এরা তো পরস্পরকে ইলেকট্রন দান করলে, তাহলে হয়তো এ দুটো দান করলো, তাহলে তো এ তো পূর্ণ কক্ষ তৈরি করতে পারবে না। কিংবা এই প্রথম অক্সিজেনটা দান করে দিল একে, তাহলে কি পূর্ণ কক্ষ হবে? হয় না। তাহলে কি করে? এরা দুজনেই দুটো করে ইলেকট্রন ডোনেট করে, দিয়ে একটা ইলেকট্রন বন্ধন তৈরি করে। কিভাবে? না, ডবল বন্ড। দেখো দুটো করে বন্ধন তৈরি হয়েছে, ও ডবল বন্ড ও তৈরি করছে। তাহলে যখন এই অক্সিজেনের দরকার পড়ছে, এ পুরো ইলেকট্রনটাকে ব্যবহার করে দেখো 1 2 3 4 5 6 7 8 8টা দেখাতে পাচ্ছে। আবার যখন ডান দিকের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, সে ঠিক একই রকম ভাবে এই ইলেকট্রন যে জোড়টা সেটাকে ব্যবহার করে সে 8টা ইলেকট্রন দেখাতে পাচ্ছে। তাহলে এই যে দুটো অক্সিজেন, এরা এই ইলেকট্রন জোড়টাকে ব্যবহার করে নিজেদের অষ্টক পূর্তি ঘটাতে পারছে এবং তার ফলে কি হচ্ছে? একটা বন্ধন তৈরি হচ্ছে, যে বন্ধনটাকে আমরা বলছি কি? সমযোজ্যতা। ঠিক আছে? এই সমযোজী বন্ধন বলছি এই বন্ধনটাকে, এবং এই পদ্ধতিটাকে আমরা বলছি সমযোজ্যতা, এবং যে যৌগ তৈরি হচ্ছে তাকে আমরা বলছি সমযোজী যৌগ। এবারে যদি একটা বন্ড তৈরি হয়, অর্থাৎ একটা ইলেকট্রন জোড় ব্যবহার করছে, দুজনেই একটা একটা ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় ব্যবহার করছে, তখন কি হবে? তখন সেই বন্ধনটাকে বলবো আমরা একক বন্ধন বা সিগমা বন্ধন। যদি দুটো ইলেকট্রন হয় তখন কি হয়? একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। আর যদি তিনটে বন্ধন থাকে তাহলে কি হবে? একটা সিগমা এবং দুটো পাই বন্ধন। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম সমযোজিতার মধ্যে তিন ধরনের বন্ধন: এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন হচ্ছে। আচ্ছা, সিগমা বন্ধন কিন্তু বেশ শক্তিশালী, এবং পাই বন্ধন কি হচ্ছে? ঠিক আছে, সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী সমযোজী বন্ধন এবং পাই বন্ধনগুলি হচ্ছে দুর্বল। এরকম প্রচুর হয়, দেখবে H2O, কিংবা ধরো কার্বন ডাই অক্সাইড, NH3। ঠিক আছে? CH4 অর্থাৎ মিথেন। এরা প্রত্যেকে কি? সমযোজ্যতার দ্বারা তৈরি হয়। অর্থাৎ এরা প্রত্যেকেই এরকম ভাবে ইলেকট্রন জোড় তৈরি করে এবং সেই ইলেকট্রন জোড়ের মাধ্যমে কি হয়? এরা একটা যৌগ গঠন করে। এই জন্য এই যৌগগুলোকে আমরা কি বলবো? সমযোজী যৌগ। এই যে যৌগগুলো উদাহরণ দেখলাম, এই যৌগগুলোকে আমরা বলবো সমযোজী যৌগ। ঠিক আছে? দেখো এদের মধ্যে পার্থক্য দেখো। কিছু কিছু ক্ষেত্রে বৈশিষ্ট্য দিয়ে দেয় পরীক্ষাতে, যে এই যে বৈশিষ্ট্যটা, এটা তড়িৎযোজী যৌগের না সমযোজী যৌগের। তাহলে দুজনের পার্থক্য দেখে রাখি। দেখো, যে সাধারণ উষ্ণতায় কঠিন ও কেলাসাকার ও ভঙ্গুর, আর সমযোজী যৌগ কি হয়? সাধারণ উষ্ণতায় তরল বা গ্যাসীয় হয়। ঠিক আছে? তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু বেশি হয়,
এবং এর ক্ষেত্রে কি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেকটা কম হয়। ঠিক আছে, সমযোজী যৌগের ক্ষেত্রে তড়িৎযোজী বন্ধন খুব দৃঢ় নয় এবং বন্ধনের কোনো অভিমুখ নেই, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে বন্ধনের নির্দিষ্ট অভিমুখ রয়েছে এবং আরো কয়েকটা বৈশিষ্ট্য এখানে রয়েছে। তোমরা এখান থেকে স্ক্রিন থেকে দেখে নাও। এই বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে, কারণ এখন কিন্তু প্রশ্নের মান পাল্টে গেছে, তোমরা জানো। প্রত্যেকটা ছোট খুঁটিনাটির জায়গা থেকে আমাদের প্রশ্ন আসছে পরীক্ষাতে। তো এখান থেকেও দেখবে তোমাদের প্রিভিয়াস ইয়ারে অনেকগুলো কোশ্চেন রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো আয়নীভবন কাকে বলে, আয়নীভবন শক্তি কাকে বলে এবং তড়িৎ ঋণাত্মক। এই তিনটে জিনিস আমরা জানবো। প্রথমে জানবো আয়নীভবন কাকে বলে। আয়নীভবন কাকে বলে? কোনো পরমাণু থেকে মুক্ত ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়ন তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? আয়ন বলা হয়। মুক্ত ইলেকট্রন কাকে বলে? না, পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে তার উপর কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কম হয় এবং সেই ইলেকট্রনগুলো মুক্তভাবে ঘুরতে পারে, এই জন্য একে বলা হয় মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনকে সহজেই কিন্তু আমরা পরমাণু থেকে নিষ্কাশিত করতে পারি। সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিকে কি বলা হয়? আয়নীভবন বলা হয়। ঠিক আছে, যেমন আমরা বললাম যে সোডিয়াম থেকে, তাহলে সোডিয়ামের কি ছিল, বাইরের কক্ষে একটা ইলেকট্রন ছিল। এই ইলেকট্রনটাকে আমরা বাইরে বের করে যখন একটা সোডিয়াম প্লাস তৈরি করছি, তাহলে সেই পদ্ধতি কি হয়ে গেল, তাকে বলা হচ্ছে আয়নীভবন। এবং আয়নীভবন শক্তি কাকে বলে? না, এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলে আয়নীভবন শক্তি। অর্থাৎ এই যে আয়নীভবন প্রক্রিয়াটা আমরা ঘটাবো তার জন্য একটি শক্তির প্রয়োজন হয়, বাইরে থেকে একটু শক্তি প্রয়োগ করতে হয়। সেই শক্তি প্রয়োগ করলে এই পরমাণু থেকে মুক্ত ইলেকট্রন অপসারিত হবে এবং ধনাত্মক আয়ন তৈরি হবে। এই যে শক্তিটা প্রয়োজন হচ্ছে একে আমরা কি বলছি? আয়নীভবন শক্তি। ঠিক আছে? আচ্ছা। তারপরে একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা কি? একটি অণুর মধ্যে একটি পরমাণুর ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তোমরা একটু আগে সমযোজ্যতা দেখলে যে দুটো মৌল, তারা দুজনেই ইলেকট্রন শেয়ার করছে এবং তার ফলে একটা বন্ধন তৈরি হচ্ছে। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা মৌল সেই বন্ধনটাকে নিজের দিকে বেশি ব্যবহার করছে। তার অর্থাৎ ওই ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা অনেক বেশি। সেই ধর্মকে আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা। কি বলবো আমরা? তড়িৎ ঋণাত্মকতা। একটি অণুর মধ্যে একটি পরমাণুর ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাকে বলা হয় তাহলে কি? তড়িৎ ঋণাত্মকতা। এবারে তড়িৎ ঋণাত্মকতা কারোর ক্ষেত্রে বেশি হয়, তড়িৎ ঋণাত্মকতা কারোর ক্ষেত্রে কম হয়। আমরা যদি দেখি যে ধাতুগুলি সাধারণত কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান অধাতুর থেকে কম হয়। তাহলে ধাতুর তড়িৎ ঋণাত্মকতার মান অধাতুর থেকে কি হবে? কম হবে। আর ফ্লোরিন বা ফ্লুরিন যেটা বলো এফ, এর ক্ষেত্রে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, অর্থাৎ পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক যদি মৌল বলে তাহলে কি হয়ে যাবে? ফ্লোরিন। আর সিজিয়াম বা সিএস, এটা কি হয়ে যাবে? সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল। এর তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীতে সবচেয়ে কম। ঠিক আছে, আজকে এই অবধি। পরমাণু গঠনের নেক্সট ক্লাস নিয়ে আমরা আবার হাজির হব। তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে থাকো এবং কমেন্ট বক্সে তোমরা জানিও নতুন কি ধরনের তোমরা টপিক চাইছো। এর উপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও থাকবে প্রচুর, আমরা সেসব নিয়েও আসবো। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থেকো এবং পরবর্তী আপডেট গুলো অনুযায়ী ক্লাসগুলো ফলো করতে থাকো। ঠিক আছে, আজকে তবে